ফাইল মানে টোটাল কম্বাইন্ড ফাইল তো বোধহয় ম্যানুস্ক্রিপ্ট উইথ ইননোট যেটা, এটাই তো ফাইনাল ফাইল নাকি? না এটা আমার মনে আছে ম্যানেজমেন্ট আপনি দিতে পারেন ডেমো ফাইল সেটা দিতে পারেন। আমাদের মেইন ফাইল হচ্ছে যে অল চার্টের জন্য যেটা আছে পুরোটা সেটা ফাইবার কিন্তু সার্ভার করতে পারবে আর নিচে চার্টগুলো আছে রিভিউ পেপার ইন্ট্রোডাকশন ওটা হচ্ছে থিওরিটিক্যাল লেখা। না টোটাল তোমাদেরকে শেষের দিকে একটা বলছিলাম না যে টেবিল গুলো বানাবা, বানায় তারপরে তোমরা প্রথম দিকে যে সরি মাঝে আমাকে লেখা দেখাইলা, পরে বললাম যে ওই ওই টেবিল গুলো অ্যাড করবা, টেবিল গুলো অ্যাড করার পরে মূল ফাইলটা কোথায়? করা হয়নি ইন্ডিভিজুয়াল আছে স্যার কষ্ট করে দেখেন আপনারা বিষয়টা করে সো চারটা মিলে সেটা করতে হবে। এই প্রথমটা চার্টের ফাইল, তারপর টেবিলের ফাইল, আর দেন রিভিউ প্রপার ইন্ট্রোডাকশন আর সিকিউরিটি গেল। আমি তোমাকে বলি তুমি হচ্ছে আজকে কিছুক্ষণ আগে যে ফাইলটা পাঠাইলা একটা তো এক্সেল ফাইল যেখানে ভিতরে সব চার্ট গুলো আছে, আর একটা ফাইলের নাম হচ্ছে অল টেবিল। অল টেবিল সেটা টেবিল মানে বেড করার পর লাস্ট টেবিল আচ্ছা শুধু ডাটা টেবিলটা। ডাটা টেবিল আর কিন্তু ইন নোট এটা তো বোধহয় আমি যেটা দিছিলাম সেটা কি? সেই রিভিউ পেপার ইন্ট্রোডাকশন 1015 এটা কোনটা? এটা হচ্ছে তোমরা যেটা লিখছো। থিওরিটিক্যাল লেখা থিওরিটিক্যাল স্ট্যান্ডার্ড যেটা প্রথম এখন না যেটা ফার্স্ট লেখা হচ্ছে বেড অনেক বড়টা সেটা বলতে তোমাদের ফাইনাল লেখা কোনটা? মানে একদম লাস্ট ফাইনাল, আগের পরের কিছু বুঝি না তোমাদেরকে যখন আমি তোমাদেরকে ওই যে টেবিল গুলো বানাইতে বলছিলাম, বানানোর পরে বললাম যে টেবিল গুলো বানানোর পরে এটার উপরে একটা সামারি লিখবা, টেবিল গুলো বসাবা প্লাস সামারি লিখবা, সেই ফাইলটা কোনটা? এই কথা বলেন নাই বলছিলেন স্যার এইটা করার পরে যে চিটা বলেন এটা ডিনোট করতে আর ট্র্যাকিং দা চিত্রগুলো টাইম নেবে দেন আর যে আমাদের এখানে যে সামারি আছে এই সামারি সেটা হচ্ছে 1 to 1 এটা এটা ডিফারেন্স আগে সামনে এখন কি কি এক্সপেরিমেন্ট করছি ওইগুলোর উপর সামারি করতে বলছিলেন স্যার। হ্যাঁ তোমাদের ওই যে ইয়ের উপরে তোমাদের যে ইয়ে বললাম কি বলে কিছু গ্রাফ আঁকতে বলছিলাম না তোমাদের নতুন করে কম্প্রেসিভ বিভিন্ন লিটারেচার রিভিউ থেকে, সেখান থেকে কিছু টেবিল আমাকে ওই যে লাস্টের একদিন নিয়ে দেখাইছিলা, আমাকে হচ্ছে যে টেবিল গুলো দেখাইলা যে স্যার এই টেবিল গুলো এইভাবে দিছি স্যার এইভাবে ঠিক আছে কিনা, তারপরে বললাম যে ওই যে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড গুলো বাদ দিয়ে দিও আর হচ্ছে এইভাবে মডিফাই করিও, মডিফাই করার পরে এরপরে হচ্ছে এগুলোকে বসায়া যে কি বলে বসানোর পরে এগুলোর উপরে শর্ট করে একটা সামারি লিখবা। স্যার ওই কাজটা কি আছে আমাদের ওই তারপর থেকে মোটামুটি এই সেমিস্টার ওই সেমিস্টার শুরু হয়ে গেছিল, দেন আমরা আবার এই সেমিস্টার শুরু হওয়ার পর আর করা হয়নি, ওইটাই বাকি আছে বেসিক্যালি লাস্টের ওইটা। টেবিলের কাজটা হয়ে গেছে বাট লেখার কাজটা বাকি আছে, টেবিলটা আমার কাছে। এখন স্যার টোটালি ফ্রি আছে 200 টাকা আপনি একসাথে বলেন তো সব একসাথে করে ইনশাআল্লাহ এই 30 তারিখ সব দিয়ে এগুলা কাজ আছে যেমন আপনি বলছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে তারপর যে চিত্র দিয়ে চিত্র স্পেশাল মানে সেগুলো আইডেন্টিফাই করতে সেইটা আপনার তারপর বলছেন সামারি করতে ওইটা আর এটা দিয়ে আমাদের পরে যে নতুন স্যার আসছিল তার কাছে বলছিলাম আপনার কাজের কথা, স্যার বলছিল যে আমি হেল্প করতে চাইছিলাম, স্যার বলছিল আপনি সাথে কথা বলতে আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে বলছিল স্যারের সাথে কথা বলো আমি হেল্প করবো এটা প্র্যাকটিক্যালি যতগুলো আমাদের এসিএম এগুলো বলি না স্যার যে অনেক ডিটেইলের যে কম্পিউটার যে ছবিগুলো তোলা হয় সেই অনেক কিছু আছে সেইগুলো আমি তোমার হেল্প করতে পারবো, তোমাদের নিজের সামনে রাখবে তুমি স্যারের সাথে কথা বলো যদি এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে আমি হেল্প করতে দিয়েছি, তারপরে স্যার চলে যাবে স্যারের 2 দিন গেছে কথা হয়ে গেছে কিন্তু স্যার যাওয়ার আগে একদিন বলে গেছে যদি তোমাদেরকে এটা কানেকশন দরকার হয় মানে বড় কাজ করতে চাও তাহলে আমাদের আমার 2-3 নাম্বারে মেসেজ দেবে যেটা প্রতিটি স্টুডেন্ট দেন কাজ করতে গেলে কারণ স্যারের নাকি ভার্চুয়ালি অনেক কাজ করতেছে অনেক জায়গায় আর স্যার এটা স্যারের কাছে এটা স্যার বলতে স্যার ইটিএম এর আপনার কোনো বাংলাদেশে কোনো জায়গা থেকে আছে আমার কাছে আপনি জানাবেন তোমরা যদি করতে চাও তার সাথে কথা বলো দেন আমি হেল্প করতে চাই কিন্তু সমস্যা হচ্ছে তোমরা যে এখানে যে কাজটা করতেছো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যেমন আমরা স্যার এখানে অনেক পদে রাবার আছে ফাইবার আছে স্যারে বলতে এটা এই এটা
একটা আননোন রাবার বা ফাইবার দিয়ে একটা কাজ করবো যেটা অন্য কোথাও করা হয়নি, এটা জাস্ট একটা মেইন রাবার, সেই অনুযায়ী কাজ করতে বলছে যেন এটা হুম, ইউনিক লিভারেটের মধ্যে হয়, যেমন ব্যানানা ফাইবার বা কোকোনাট ফাইবার এই টাইপের কোনো একটা। হুম, হুম। আচ্ছা। তাহলে যদি সাড়ে পাইছে একটা যে কোনো ফাইবার আইডেন্টিফাই করো রাবারের সাথে, যে হুম, রাবারটার হুম, কাছে আমার কাছে বলবো, দেন আমি হেল্প করবো কোন জায়গায় কোন টেস্টটা করা হয়, তোমাদের সাইজে টেস্ট করবে। কারণ স্যারও এই হুম। টাইপের কাজগুলো বাংলাদেশে নিয়ে করতেছে, ভার্চুয়ালি এই আচ্ছা। প্র্যাকটিক্যালের জন্য। স্যার রিভিউ রিভিউ ইন্টারেস্ট না, অবশ্যই রিভিউ যে প্র্যাকটিক্যাল করতে মজা বেশি লাগবে আপনার। এটা স্বাভাবিক। যেকোনো কাজের ১ম এই তোমার হচ্ছে মানে রিভিউ চাইতে প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট বেশি লাগে। কিন্তু ধরো তোমার যদি নতুন কোনো কিছু করতে হয়, মানে তাহলে তো তোমার আগে জানতে হবে যে এক্সিস্টিং কি, কি আছে। এখন আমি যদি এক্সিস্টিং না জানি তাহলে তো আমার কাছে মনে হবে সবই নতুন। তাই না? যেমন এস অ্যান এক্সাম্পল অনেকের কাছে কোকোনাট ফাইবার জিনিসটা নতুন মনে হয়। তারপর অনেকে ব্যানানা ফাইবার, জুট ফাইবার আরে অনেক ইন্টারেস্টিং। এগুলো কংক্রিটে ব্যবহার করা যায়। ব্যাম্বো ফাইবার। এমনকি যে আমরা অনেক হাসাহাসি করি না? যে রডের পরিবর্তে বাঁশ দিয়ে স্ট্রাকচার করছে বাংলাদেশে, তাই না? আমরা কিন্তু অনেক হাসাহাসি করি। কিন্তু এটা নিয়েও কিন্তু রিসার্চ আছে। যে বাঁশ দিয়ে কিন্তু এগুলো হচ্ছে তোমার টেম্পোরারি স্ট্রাকচার এর ক্ষেত্রে, হ্যাঁ? তো এগুলো নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। অনেকে রিসার্চের মানে পরে সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করার চেষ্টা করে। তো এইজন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ডিপে না ঢুকবো, ততক্ষণ পর্যন্ত মনে হবে যে আসলে আমরা কিছু মানে জানি না। তো এইজন্য মানে আ আ কি বলে? সেই ক্ষেত্রে আমরা যখন যেকোনো পেপার লেখার আগে যে কিছু পেপার পড়ি, ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ লিখি, ওইটা অবশ্য বিশেষ করে শর্ট টাইপের থাকে। যেখানে পেপার সংখ্যা মোটামুটি খুবই কম থাকে। মোটামুটি ৩০ থেকে ২৫-৩০ টা পড়লে মোটামুটি হয়ে যায়। আর ২৫-৩০ এর সাথে আরো কিছু রেফারেন্স আস্তে, আস্তে এড হয়ে যায়। তো ওই সকল ক্ষেত্রে হচ্ছে ওটা কাজে লাগে। আরেকটা কথা হচ্ছে যদি ডিটেইলস অনেক জানা যায় তাহলে অনেকে হচ্ছে তোমার মানে রিভিউ পেপার করে। যেমন মাস্টার্স স্টাডিতে বা পিএইচডি স্টাডিতে এরা হচ্ছে রিভিউ এর কাজগুলো করে। আর আন্ডার গ্রেডের স্টাডিতে সাধারণত রিভিউ পেপার করা হয় না। তো ওই যে জার্নাল পেপার বা কাজ করার আগে যে কিছু পেপার পড়তে হয় সেই পেপার গুলো পড়া হয়। এই আরকি। এনিওয়ে তো তোমরা যেহেতু অন দ্য ট্র্যাক এ আছো আমাদের মোটামুটি আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আমাকে লাস্টে যে ইয়েটা দিয়েছিলা ওকে। এখানে কিছু ফিগার এড করা আছে। যেমন আমি তো একদম শুরু থেকে আসি স্টিল ইনক্রিজিং, স্টিল ডিক্রিজ, স্টিল ইনক্রিজ, স্টিল ডিক্রিজ এটা কিসের জন্য? এটা কিসের? বেসিক্যালি এটা কম্প্রেসিভ স্ট্রেংথ এর জন্য নাকি কি হ্যাঁ, কি বলে? কম্প্রেসিভের জন্য, কম্প্রেসিভের জন্য। কম্প্রেসিভ এর জন্য। এটা কিন্তু মানে গ্রাফ থেকে কোথাও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওইটা তো ঠিক। এখানে যেটা করবা চার্টের ভিতরে লিখবা যে কি বলে এক্স এক্সিস বরাবর হচ্ছে রেফারেন্স, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে পার্সেন্টেজ অফ ইনক্রিজ অফ কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে? ওকে স্যার। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমরা এখানে দেখবা যে ব্যাকগ্রাউন্ডে কিছু এরকম হ্যাশ হ্যাঁ, হ্যাঁ, দেওয়া আছে। সাধারণত পেপারগুলোতে এরকম থাকে না। হোয়াইট। এগুলো সবসময় লেখাগুলোকে সবসময় একদম পিওর ব্লাড করে ফেলবা। স্যার আপনার স্ক্রিন চলে এগুলো গেছে। সবসময় স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। হ্যাঁ, ওকে। সো এই যে ব্যাকগ্রাউন্ডে যে হ্যাশ মার্ক গুলো আছে এগুলো রাখবা না। আর লেফট সাইডে যে এই যে 20.00 দশমিকের পরে ডিজিটের প্রয়োজন নাই। ঠিক আছে? তো এক্স এক্সিস বরাবর কি একটা লিজেন্ড দিবা, ওয়াই এক্সিস বরাবর কি সেগুলো লেভেল অ্যাড করবা। দেন হচ্ছে এভাবে চার্ট গুলোকে মডিফাই করবা। একটা হচ্ছে ইনক্রিজিং এর জন্য আর এটা মনে হচ্ছে স্টিল ইউজ করে এটা হচ্ছে ডিক্রিজিং এর জন্য, তাই তো? হ্যাঁ, তার মানে কিছু পেপার আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজও হচ্ছে, কিছুতে ডিক্রিজও আছে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে যে কন্ডিশন গুলো বললাম এটার ক্ষেত্রেও ঠিক সেম একইভাবে সাজাবা, শুধু মানে ডিজাইন ওরিয়েন্টেশন গুলো। এরপরে যেটা আপনার আছে লেখাগুলো একটু ডার্ক ওয়াটার করবেন। অ্যাবজর্পশন ক্যাপাসিটি। হ্যাঁ, মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিবা, লাইনগুলো রিমুভ করে দিবা।
সবগুলো কালো করে দেবে। এগুলো সব ফিগারের জন্যই প্রযোজ্য। ঠিক আছে? ওকে স্যার। আর আপাতত ওই যে উপরে যে লেভেল গুলো আছে, ঠিক আছে? ভ্যালু গুলো, এই ভ্যালু গুলো আপাতত থাকবে। এগুলো পরবর্তীতে মানে ফাইনাল করার আগে তখন ডিলিট করে দিবে। ঠিক আছে? ওকে কারণ স্যার। এখন যদি থাকে তখন আমরা যে লেখার সময় এটা দেখে, দেখে লেখার কাজ সহজ করা যাবে যে কত থেকে কত পর্যন্ত ইনক্রিজ হচ্ছে, কত থেকে কত পর্যন্ত ডিক্রিজ হচ্ছে। এটা লেখার জন্য সহযোগিতা করবে। জি স্যার। এরপরে ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটির বোধহয় আ ইয়ে অল্প কিছু আ ছিল। রেফারেন্স কম ছিল। হুম। যার কারণে একটার ভিতরে ইনক্রিজিং ডিক্রিজিং দেখাই দিছিল। দ্যাটস ফাইন। এই প্রত্যেকটা টেবিলের অবশ্যই একটা বাম পাশে একটা ব্লাক আ লাইন এবং নিচের দিকে একটা ব্লাক লাইন থাকবে। বর্ডার থাকবে। ঠিক আছে? মানে আমরা যেটাকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর লাইন বলি। যদি এখানে দেখি চার্ট ডিজাইন প্লট এরিয়া বর্ডার সলিড লাইন বর্ডার এরকম ভাবে ব্ল্যাক কালারের সব দিকে বর্ডার থাকবে। দেখবে যে ব্ল্যাক সাইডের বাহিরে কোনো বর্ডার থাকবে না থাকবে। আর ভিতরে যে ইয়েগুলো আছে ওগুলোকে প্যাটার্ন গুলোকে ডিলিট করে দিবা। ঠিক আছে? এনিওয়ে এগুলো তোমরা নিজেরাই পারবা। আমি শুধু মূল জিনিসটা বলে দিচ্ছি। এরপরে সফটিভিটি টেস্ট, টোটাল সিনকেস টেস্ট, ড্রাইং সিনকেস যে ভ্যালুগুলো পেয়েছো এগুলো সবভাবে এই একইভাবে গ্রাফগুলোকে মডিফাই করবা। আরেকটা বিষয় হচ্ছে যখন তুমি এই যে নিচের যে রেফারেন্স গুলোকে দেখাবা এগুলো সবগুলো একই প্যাটার্নে রাখবে। একই ইনক্লাইন। প্যাটার্নে বলতে যেমন ধরো যে লেখাগুলো ইনক্লাইন ভাবে আছে, হ্যাঁ? এগুলো ইনক্লাইন, তাহলে এগুলোকেও ইনক্লাইন ভাবে রাখবা যেন সবগুলোর প্যাটার্ন ঠিক থাকে। আর এই যে ফিগার গুলো আছে এই ফিগার গুলো এই যে বারের যে কালার এই হ্যাঁ। কালার গুলো এক একটার ক্ষেত্রে এক এক রকম দিবা। যেমন এটাতে দিয়েছো কি কি কালার বলে ব্লু। আই ডোন্ট নো এক্স্যাক্টলি যাই হোক ব্লু বা গ্রিন যাই হোক ব্লু একটার ক্ষেত্রে দিবা সলিড ধরো একটা হচ্ছে সলিড সবগুলো সলিড এক কালার যাবে ধরো এটার ক্ষেত্রে দিলা তুমি গ্রিন গ্রিন দিলা প্লাস হচ্ছে ইনক্লাইন্ড হ্যাজ দিলা এটার ক্ষেত্রে দিলা ধরো হচ্ছে কি বলে মেরুন মেরুন দিলা আবার ভার্টিক্যাল দিলা বিভিন্ন ধরনের চার্টের ফিলের প্যাটার্ন আছে Yes, sir. ডাটা সিরিজ ফিল ওটা তো বর্ডার ফিল কই প্যাটার্ন ফিল এই যে এখানে গিয়ে বিভিন্ন ধরনের এক একটা ফিগারের ক্ষেত্রে এক এক ধরনের প্যাটার্ন দিবা তাহলে মনে হবে যে এই ফিগার গুলো মানে টোটালি ভিন্ন ভিন্ন ঠিক আছে অর্থাৎ এটার উপরে যে আসলে কাজ করা হয়েছে সেটা যেন বোঝা যায় ঠিক আছে এরকম গুলো অ্যাড করবা এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা ক্ষেত্রে এক এক রকম প্যাটার্ন এক এক রকম কালার দেবা দ্যাটস ফাইন আচ্ছা এই গেল হচ্ছে টেবিলের উপরে এই টেবিল গুলো নিয়ে কারো কোনো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা যে স্যার এটার উপর আরো কি করব বা কিভাবে করব বা হয়তো বা কোনো কোশ্চেন আছে যেটা হয়তো মাথায় আছে জিজ্ঞাসা করা হয়নি টেবিলে কিছু ডকুমেন্টস একশো ওভার হয়ে যায় মাইনাস 100 প্লাস পার্সেন্ট চলে যায় এই টেবিল পসিবল অনেক বছর my percentage 100 এর চাইতে বেশি হওয়া পসিবল কিনা হওয়া যদি হিসাব করি পার্সেন্টেজে তাহলে সেই ক্ষেত্রে হতে পারে যেমন ধরো একটা রেফারেন্স লাইনের সাপেক্ষে অ্যাজ এন এক্সাম্পল ধরো ভ্যালু আছে 10 তো 10 এর 100% আর 200% ধরো লস হয়ে গেছে এরকম হতে পারে বা 200% পর্যন্ত ইনক্রিজ হয়েছে তো যেহেতু এটা চেঞ্জ অফ ইনক্রিজ তার মানে এটা নেগেটিভ পজিটিভ কম বেশি হতে পারে এখানে স্যার 10 মিনিটের পর রাখবো না কোনো কিছু এদিকে রাউন্ড আপ করবো না কিছু ভুল আছে জাস্ট আর 2.3 এই যে পার্সেন্টেজ যেগুলো দেখাচ্ছে এগুলো দশমিকের পর এক ডিজিট পর্যন্ত রাখবা
আর লেফট সাইডে যেটা দেখাচ্ছে যে 10, 20, 30, 40 এটার পরে মানে কোনো 0, 0 রাখার প্রয়োজন নাই। কারণ যেহেতু এটা দশমিকের পরে কিছুই নাই 0 তো 0 রাখা না রাখা সেম কথা। ঠিক আছে? কিন্তু চার্টের যে ভ্যালু গুলো আছে, চার্টের ভিতরে বা চার্টের উপরে যে লেভেলে যেটা দেখা যাচ্ছে 33.30, 35.96 এগুলোকে দশমিকের পরে 1 ডিজিট দেখাইলেই হয়। কারণ এগুলো তো ভবিষ্যতে তুমি নিজের এমনিতে রাখবা না। আম সো যেহেতু চার্ট অনেক বড়, সো ভ্যালু যত মানে ছোট করা যায় ততই ভালো। র্যাপিড করে যাবেন এখানে কিন্তু শুধু ইনফরমেশন 0% এখানে তো ভ্যালু গুলো যখন ক্যালকুলেট করে তখন 10 ইনভার্স 6 10 টু দি পাওয়ার 6 থাকে তো এখানে ক্যালকুলেশন করার পরে আর যদি 2 দিচ্ছে না মানে সেই মানে রেজাল্ট এটা 202% মানে 202% পর্যন্ত কি মানে বেড়েছে? হ্যাঁ কিভাবে বাড়লো? এটার আগের কোনো পরের ডাটা আছে? মানে কিসের রেসপেক্টিভ এই ডাটাটা আসছে? আগের ডাটা আর পরের ডাটা কত? মানে এই পার্সেন্টেজ গুলো হিসাব করছো কিভাবে? মানে পেপারে সরাসরি লেখা ছিল? না একটা ইনিশিয়াল ভ্যালু একটা ফাইনাল ভ্যালু দেওয়া ছিল সেখান থেকে পার্সেন্টেজ হিসাব করছো? তো এখানে ইনিশিয়াল আর ফাইনাল দেয়া ছিল আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বলি যদি এটা এভাবে থাকে তাহলে দ্যাটস ফাইন। ধরো কোন একটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 20 অ্যাজ অ্যান এক্সাম্পল, হ্যাঁ? পরবর্তীতে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালুটা আসলে অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো 95, তাহলে এটা কত পার্সেন্ট বেড়েছে? এটা হচ্ছে 95 মাইনাস 20 ফাইনাল মাইনাস হচ্ছে ইনিশিয়াল ভাগ দিতে হবে কিন্তু ইনিশিয়ালটা দিয়ে, ঠিক আছে? সো এটা দিয়ে ভাগ দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে কতটুকু। এখন এটাকে যদি আমি পার্সেন্ট করতে চাই জাস্ট এটা দিলেই পার্সেন্ট হয়ে যাবে। তার মানে এখন দেখাচ্ছে কত, এটা হচ্ছে 375% বেড়েছে। জি স্যার, এভাবেই করা হয়েছে এরকম। যদি এভাবে থাকে তাহলে দ্যাটস ফাইন, সমস্যা নেই। এটা যখন আমি করছি তখন আর সেই স্পিডটা দেওয়া আছে আপনার আদার্স যে ভিতরে সেখানে লেখা ছিল ম্যাক্সিমাম এভারেজ ভেরিয়েশন 23 মিলিমিটার ড্যাশ 7.90 into 10 inverse 12 fully saturated 21 millimeter depth আবার লেখা আছে 12.6 to 10 inverse 3 wave dry আর 5 থেকে 7 মিলিমিটার fully saturated 90 days 2 থেকে 3 মিলিমিটার অর্থাৎ 99 তো এই দুটো ছিল আর অনেক কিছু ছিল সেই ক্যালকুলেশন করেই এটা বের হয়েছে যদি বেশি আচ্ছা ঠিক আছে, কনফিউশন বাদ দিয়ে দেবো জি সমস্যা নেই, ওখানে ডাটা কম আছে তো বাদ দেওয়ার দরকার নেই, যেহেতু হিসাব ঠিক থাকে তাহলে ওকে। আচ্ছা আমার কথা হচ্ছে এখানে যে টেবিলে শুধু পার্সেন্টেজ গুলো দেখানো আছে, হ্যাঁ? তো এই পার্সেন্টেজ গুলো কি তোমরা মানে অন্য কোথাও ক্যালকুলেশন করে তারপরে এখানে এসে পেস্ট করেছো, নাকি ম্যানুয়াল ক্যালকুলেশন করে একটা একটা করে বসিয়েছো? মানে কোন নিয়মে করেছো? ওয়ার্ডে আগে ক্যালকুলেশন করেছি ইনিশিয়াল আর ফাইনাল দুইটা আলাদা টেবিল ক্রিয়েট করেছিলাম রো, দেন ওটা থেকে হচ্ছে আমরা পার্সেন্টেজটা ওইখানেই ওয়ার্ড ফাইলে ক্রিয়েট করে দেন ওইখান থেকে কপি করে এখানে বসিয়েছিলাম। তো ওইটার জন্য আলাদা আচ্ছা একটা টেবিল ক্রিয়েট করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা করবা তাহলে ওই ডাটা গুলো এখানে রাখবা, যেমন ইনিশিয়াল ভ্যালু কত, ফাইনাল ভ্যালু কত, ওগুলো তারপরে হচ্ছে চেঞ্জ অফ ইনক্রিজ অর চেঞ্জ অফ ডিক্রিজ। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার তুমি যখন কোনো ক্যালকুলেশন করবা বা রিপোর্ট লিখবা তখন একদম ডিটেইলস ডাটা লাগে বা অনেক সময় ডিটেইলস ডাটা জমা দিতে বলে। তো এখানে যখন আমরা লিখবো যে এটা শুধুমাত্র পার্সেন্টেজ, তাহলে কিসের বেসিস আসলে পার্সেন্টেজটা হলো, তখন হচ্ছে র ডাটা লাগবে। তো এই জন্য ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, তারপরে হচ্ছে তুমি পার্সেন্টেজটা রাখলে, পার্সেন্টেজ দিয়ে তুমি গ্রাফ ড্র করো, সমস্যা নাই। অর্থাৎ সবগুলো ডাটা যেন একই ইয়ের ভিতরে থাকে, কি বলে একটা ফাইলে যেন থাকে। আর যদি ধরো একটা পেজের ভিতরে এরকম সবগুলো আনাটা যদি ঝামেলার মনে হয় যে বড় বড় গুলো একটা রাখলাম আর ছোট গুলো মিলে আলাদা ভাগ করে ফেললাম, তাহলে এখানে আলাদা আলাদা শিটে করে ফেলবা, প্রত্যেকটা শিটে একটা একটা করে নাম দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে তো স্যার। এভাবে করলে মোটামুটি মানে মানে কাজগুলো গোছানো থাকবে। আচ্ছা তো এই গেল হচ্ছে মূলত গ্রাফ রিলেটেড। এরপরে যদি বলি গ্রাফের পরে
এই যে এখানে তোমরা ইন্ট্রোডাকশন লিখেছো, এখানে রেফারেন্স গুলো অ্যাড করা আছে। তো এখান থেকে ইন্ট্রোডাকশনটা মূলত হচ্ছে পরবর্তীতে ফাইনালাইজ হবে। এখানে প্রপার্টিস এর ভিতরে যেগুলো আছে, যেমন কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট, কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট নিয়ে তোমরা কিছু বিভিন্ন অথর যারা বিভিন্ন ধরনের রেজাল্ট পেয়েছে সেগুলোর উপর একটা করে ব্যাখ্যা লিখেছো। তবে এই ব্যাখ্যাগুলো খেয়াল করতে হবে, আমরা অনেক সময় লেখার জন্য চ্যাটজিপিটি হেল্প নিই। আবার দেখা যাচ্ছে যে চ্যাটজিপিটির যে লেখাগুলো থাকে অনেক সময় আমরা হিউম্যানাইজ করে নেই। তো খেয়াল রাখবা যে এগুলো কিন্তু প্লেজারিজমে ধরা পড়ে। তো প্লেজারিজম চেকিং এর সময় একটা হচ্ছে কোনো পেপার থেকে ডিরেক্টলি কপি হয়েছে কিনা সেই পার্সেন্টেজটা আসে, একটা হচ্ছে এআই কন্টেন্ট কতটুকু আছে সেটা আসে। তো এআই কন্টেন্টের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আবার ঝামেলা হয়। ঠিক আছে? তো এনিওয়ে আপাতত আমরা হচ্ছে মেইন কাজ হচ্ছে লেখার, এরপরে হচ্ছে চেক করে করে সেটাকে মানে ফাইনালাইজ করব যে কোন জায়গায় আসলে প্লেজারিজম বেশি ধরতেছে, কোন জায়গায় আসলে হচ্ছে এআই কন্টেন্ট বেশি ধরতেছে, ওইগুলো দেখেই করব। তো ইন টাইম পড়ার সময় তোমরা যখন কাজ করবা তোমাদের পিসি তে গ্রামার চেকের অপশনটা অ্যাক্টিভ করে নিবা, বা স্পেলিং চেকের অপশনগুলো অ্যাক্টিভ করে নিবা। ঠিক আছে? স্পেলিং চেকের অপশনগুলো অ্যাক্টিভ করে নিলে ভিতরে কিছু কিছু ভুল থাকে, লেখার সময় হয়ে যায় টাইপিং মিস্টেকে, তো ওইগুলো হবে না। যেমন আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে বিটুইন লেখা স্পেলিং এ ভুল আছে, কম্প্রেসিভ স্ট্রেন্থ স্পেলিং লেখাটা ভুল আছে, তো এগুলো সব সরাসরি দেখাবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবা, ইউনিটের দিকে একটু, এই যে মেগা প্যাসকেল যেটা, এটা কিন্তু ক্যাপিটাল এম ক্যাপিটাল পি স্মল এ। হ্যাঁ, এই যে এখানে আবার হচ্ছে স্মল পি এবং এ দেওয়া। তো আমরা যখন এমনি লিখি তখন কিন্তু এই জিনিসগুলো মানে আমাদের চোখে আসে না, কিন্তু যখন কোনো পেপার সাবমিট করা হয় তখন যখন তারা দেখে যে আসলে অথররা ইউনিটের ব্যাপারে মানে কেয়ারফুল না, তখন তারা আসলে মূল পেপারটায় কতটা বেশি গুরুত্ব দেবে না, ওগুলো সিলি সিলি মিস্টেক এগুলো আসলে পেপারের ভিতরে থাকে, তার মানে এরা ইউনিটই জানে না। তো তখন এটার আসলে ভুলগুলো বেশি হয়ে যায়, কারণ যখন কোনো পেপার সাবমিট করা হয় তখন তারা হচ্ছে ইয়েটা গুলো দেখে, প্রথম তারা চেকটাই দেয় হচ্ছে প্লেজারিজম কত পার্সেন্ট আছে। প্লেজারিজম যদি মানে ভালো জার্নালগুলোতে 15% এর বেশি চলে যায় তখন যত ভালো পেপারই হোক না কেন ওটা রিজেক্ট, কোনো কারেকশন দেবে না, সরাসরি রিজেক্ট করে দেবে। যখন দেখবে যে প্লেজারিজমের পরিমাণ 15% এর চাইতে কম আছে তখন সাথে দেখবে হচ্ছে এআই কন্টেন্ট কতটুকু আছে। এআই কন্টেন্ট যদি 10% এর চাইতে বেশি হয় তখন এটা রিজেক্ট হয়ে যাবে। সো এটা পরিমাণ কমাতে হবে। আচ্ছা, এরপরে যেটা দেখবে যে গ্রামার মিস্টেক কতটুকু আছে। তো এই যে ইউনিটের মিস্টেক গুলো, গ্রামারের মিস্টেক গুলো তখন তো ধরা পড়বে, কারণ গ্রামারের মিস্টেকটা প্লেজারিজমে আসে না। তখন গ্রামার চেক যখন দিবে, যখন দেখবে যে গ্রামারের হিউজ পরিমাণ মিস্টেক, তখন আবার এটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে, আর এই বিষয়গুলো যত পড়বা তত হচ্ছে এগুলো চোখে পড়বে। যেমন দেখো এই যে অনেকগুলোতেই দেখা যাচ্ছে। তো এটা একটা সহজ ওয়ে আছে। যদি কোনো সময় দেখো যে তোমাদের কোনো একটা ওয়ার্ড মিস্টেক হয়েছে, যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল এমপিএ মিস্টেক হয়েছে, এমপিএটা কপি করে ফাইন্ডে চলে যাবা, ফাইন্ডে গিয়ে এমপিএ লিখে সার্চ দিবা, যে আমি কন্ট্রোল এফ লিখে দিলাম এমপিএ, এখন দেখো যত এমপিএ আছে সবগুলো দেখাচ্ছে। ঠিক আছে? এরপরে এখান থেকে যেটা করবা, এটাকে রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস দিবা কি দিয়ে? এম ক্যাপিটাল পি এ দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার ভুল ওয়ার্ড, এটা হচ্ছে সঠিকটা। আমি যখন রিপ্লেস অল দিব তখন এখানে রিপ্লেস হবে, কিন্তু কথা হচ্ছে এখানে রিপ্লেস অল কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ অনেক ওয়ার্ডের ভিতরে এরকম এমপি আছে। তো যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড না হয়ে কোনো একটা ওয়ার্ডের ভিতরে বডি এরকম থেকে যায় তখন কিন্তু এই ওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে। তখন এখানে একটা সেটিং আছে, অ্যাডভান্স ফিল্ড মোর ম্যাচ কেস। এই যে তুমি ম্যাচ কেস এবং ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, যখন এই দুইটা দিয়ে দিবা তখন হচ্ছে সরাসরি ক্যাপিটাল এম পি এ এই ভুলগুলোই ধরবে, এবং হচ্ছে শুধু এমপিএ যেটা, এটাকে একটা ওয়ার্ড হিসেবে কনসিডার করে এরপর সার্চ দেবে। এরপর তুমি যখন সার্চ দিবা বা রিপ্লেস অল দিবা তখন এটা কাজ করবে। ঠিক আছে? তখন অটোমেটিক্যালি সবগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। তো এরকম কোনো ওয়ার্ড যদি এরকম চোখে পড়ে তাহলে এইভাবে তোমরা এটাকে মানে
কারেকশন করে নিবা, সেই ক্ষেত্রে সকল ভুলগুলো হাইলাইট হয়ে যাবে। এরকম যত ভুলগুলো থাকবে এভাবে হাইলাইট করে, করে চেক করতে পারবা। কারণ দেখা যাচ্ছে যে পড়ার সময়, লেখার সময় টাইপিং মিস্টেক এরকম অনেক ভুল হয়। আচ্ছা, এরপরের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে মিস্টেকের বিষয়গুলো বললাম। ইন্ট্রোডাকশনের পরে আমি যদি ইয়েতে যাই কম্প্রেসিভ স্ট্রেংথ এগুলোকে দেখো সবকিছু মিলে কয়টা হয়েছে? একটা প্যারাগ্রাফের ভিতরে হয়ে গেছে। কম্প্রেসিভ স্ট্রেংথের যাবতীয় যা আছে সবকিছু একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এইগুলোকে ক্যাটাগরি অনুযায়ী কিছু, কিছু প্যারাগ্রাফে ভাগ করবা। যেমন কম্প্রেসিভ স্ট্রেংথে দেখবা তোমরা হচ্ছে কিছুতে ইয়ে পেয়েছো, কি বলে? ইনক্রিজিং ট্রেন্ড পেয়েছো, তাই না? কোনোটার ক্ষেত্রে হচ্ছে ফাইবার ইউজ করার ফলে ইনক্রিজ হয়েছে, কোনোটাতে ডিক্রিজ হয়েছে। তো যেগুলো ইনক্রিজ হয়েছে সেগুলো একটা প্যারাগ্রাফে নিয়ে আসবা, যেগুলো ডিক্রিজ হয়েছে সেগুলো একটা প্যারাগ্রাফের ভিতরে নিয়ে আসবা। আচ্ছা, এরপরে যে কাজটা হচ্ছে, ধরো ইনক্রিজিং এর ভিতরে আবার অনেকগুলো ফাইবার আছে, যেমন কোনোটা স্টিল ফাইবার আছে, কোনোটা পলিপ্রোপাইলিন ফাইবার আছে, কোনোটা কার্বন ফাইবার আছে। তো ওইগুলোর উপর আবার একটা করে প্যারাগ্রাফ করবা। ইনক্রিজিং এবং হচ্ছে স্টিল ফাইবার এগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ হবে। তারপরে ইনক্রিজিং এর যতগুলো ফাইবার আছে সবগুলোর জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ হবে। যদি কোনো প্যারাগ্রাফে লাইন সংখ্যা কম হয়, যেমন ধরো 4 লাইন 5 লাইন ছোট হয়ে গেছে, তখন দুইটা ফাইবার নিয়ে একসাথে একটা প্যারাগ্রাফ করা যায়। আবার ডিক্রিজিং এর ক্ষেত্রেও ঠিক সেম সিকোয়েন্স ফলো করবা। ইনক্রিজিং এর ক্ষেত্রে যে সিকোয়েন্সটা ফলো করেছো, যেমন যদি তুমি ধরো স্টিল ফলো করো, যে আগে যে স্টিল আগে, তারপরে পলিপ্রোপাইলিন, তারপর কার্বন ফাইবার, তারপর গ্লাস ফাইবার, এরপরে যদি আরো কোনো ন্যাচারাল ফাইবার থাকে বা জুট ফাইবার, ওই মানে যে সিকোয়েন্সটা ফলো করবা ঠিক সেম সিকোয়েন্সে ডিক্রিজিং এর ক্ষেত্রেও লিখবা যে কি কি হয়েছে। এরকম ভাবে কতগুলো প্যারাগ্রাফ হবে। প্যারাগ্রাফের সংখ্যা বড় হোক সমস্যা নাই, লাইন সংখ্যা কম হলে 2-3টা মিলে একটা প্যারাগ্রাফ করা যায়। এরপরে যেটা করবা, এই যে তোমার যে গ্রাফটা যেটা দিয়েছো, ধরো কম্প্রেসিভ এর ভিতরে তুমি লিখলা, এই যে গ্রাফগুলো আছে, একটা হচ্ছে কম্প্রেসিং, এখানে যেটা পেয়েছো এটা মনে হয় কি স্টিল দেওয়ার ফলে ইনক্রিজ হয়েছে, স্টিল দেওয়ার ফলে ডিক্রিজ হয়েছে। আচ্ছা, স্টিল ছাড়া কি অন্য কোনো ফাইবার ছিল না? এখানে যে লেখা স্টিল, ওই যে চার্টের ভিতরে দেখেছিলাম ইনক্রিজ লেখা। এখানে শুধু একটু বলে লাগছে, এখানে হচ্ছে বেসাল ফাইবার ছিল, তারপর পলিপ্রোপিলিন ফাইবার ছিল, মাল্টিপল টাইপের ফাইবার ছিল। যদি আপনি যখন এখন বলতেছেন যদি স্টিলের জন্য লেখা বুঝে করতে স্যার স্পেসিফিকলি ম্যাক্সিমাম ইনক্রিজ ডিক্রিজে স্টিলের জন্য সেটা আলাদা করতে পারি, দেন ফাইবারের জন্য আলাদাটা করতে পারি, দেন প্রোপিলিনের জন্য আলাদা করতে পারি, এভাবে আলাদা আলাদা ভাগ করা লাগবে। টেবিল গুলো একটু করা লাগবে। যদি চার্টে করি, চার্টের ভিতরে এখানে সবগুলো মিক্স করা একটা স্টিল দেওয়া আছে, স্টিল ফাইবার একটা ইনক্রিজ হয়েছে, স্টিলের সাথে পলিপ্রোপিলিন একটা ইনক্রিজ হয়েছে, স্টিলের সাথে অন্যটাতে ফাইবার একটা ইনক্রিজ হয়েছে, এইভাবে বললে স্টিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে চার্টের ভিতরেও একটা মডিফিকেশন করা যাবে, সেটা তাহলে আমি একটু পরে দেখাচ্ছি আবার। এরপরে ঠিক একইভাবে কম্প্রেসিভ স্ট্রেংথ, ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট, সফটিভিটি টেস্ট, এগুলো সবকিছু প্যারাগ্রাফ আকারে হবে। যেগুলো যেমন ধরো ছোট প্যারাগ্রাফ, যেমন এই যে এখানে সালফেট রেজিস্ট্যান্স টেস্ট, এটা প্যারাগ্রাফটা এমনিতেই ছোট, তার মানে এগুলোকে একটার ভিতরে রাখা যায়। তো প্রত্যেকটা টেস্টের ভিতরে নিচে একটা করে ওই যে ফিগার গুলো আছে, বার চার্ট যেগুলো আছে, সেই বার চার্ট গুলো অ্যাড করবা। সেই বার চার্ট গুলো অ্যাড করার পরে সেই বার চার্টের একটা কিন্তু ক্যাপশন দিতে হবে। যদি গ্রাফ ফিগার হয়, ফিগারের নিচে ক্যাপশন দিতে হয়। যদি টেবিল হয় তাহলে টেবিলের উপরে ক্যাপশন দিতে হয়। এরকম তাহলে টেবিল বা বার চার্ট ফিগার যাই আসুক না কেন এখানে বসিয়ে দেন হচ্ছে এই লেখাগুলোকে মডিফাই করবা। এরপরে টোটাল সিঙ্কেজ টেস্ট, এটাও দেখা যাচ্ছে প্রায় একটা, তার মানে এখানে না বাড়ালেও চলবে। এগুলো মিলে দেন হচ্ছে এগুলোর সাথে সাথে মোটামুটি লেখাগুলো আসবে। তো তোমাদের লেখার প্যাটার্ন মোটামুটি ঠিক আছে, কিন্তু লেখাগুলো লাইন বাই লাইন পড়ার পর এরপর হচ্ছে ভিতরে কোনো প্রবলেম আছে কিনা বা প্লেজারিজম চেকিং এর পরে বোঝা যাবে যে আসলে লেখাগুলো কতটুকু আছে। বাট প্রথমে যখন লিখবা, লেখার সময় লাইনগুলোর স্পেসিং একটু বাড়িয়ে দিয়ে নিবা, 1.5 দিয়ে রাখবা। সেই ক্ষেত্রে লাইন পড়া এবং হচ্ছে পড়ার সময় চেক করাটা এটা সুবিধা হবে। প্রথম যখন ড্রাফট রেডি হবে তখন ফন্ট সাইজ হবে 12। টেবিলের লেখাগুলো যদি অনেক বড় হয়, চার্টের লেখা যদি অনেক বড় বড় হয়, তাহলে চার্টের ভিতরে টেবিলের ভিতরে ফন্ট সাইজ ছোট হতে পারে। মূল বডি সব 12 আর হচ্ছে ইয়েতে করবা, কি বলে
লাইন স্পেসিং 1.5 দিয়ে রাখবা, এতে পড়তে সুবিধা হবে। এরপরে যখন জার্নালে সাবমিট হবে তখন কিছু জার্নালের কিছু রিকোয়ারমেন্ট থাকে। ম্যাক্সিমাম এসভিআর এর সায়েন্স ডিরেক্ট এর জার্নালগুলোর তোমার ওরা হচ্ছে সাবমিশন ফরম্যাটের সময় চায় হচ্ছে 12 পিটি, টাইমস নিউ রোমান, ক্যালিব্রি যেকোনো একটা ফন্ট ইউজ করলেই চলে। কোন জার্নালে 11 ও চায়, 11 পিটি অথবা 12 পিটি, আর লাইন স্পেসিং চায় হচ্ছে ডাবল। ঠিক আছে? তো ম্যাক্সিমাম জার্নালগুলোতেই হচ্ছে ডাবল চায়, বাট ওদের এছাড়া তেমন কোনো ফরম্যাটিং মেইনটেইন করতে হয় না, এটা একটা সুবিধা আছে। তো ইনিশিয়ালি আমরা 1.5 দিয়ে করব, তারপরে জার্নালের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা মডিফাই করে নেওয়া যাবে। আচ্ছা, এইভাবে সাজানোর পরে আচ্ছা, লেখা সাজানোর সময় কিন্তু আবার কিছু কাজ আছে, যেমন হচ্ছে মেইন হেডিং, সাব হেডিং, এটা কিন্তু এই যে স্টাইলে থেকে চেঞ্জ করা যায়। হেডিং 1, হেডিং 2, মেইন হেডিং যেগুলো সেগুলো নাম্বারিং হয় 1 দিয়ে 1, 2, 3, সাব হেডিং এর নাম্বার হয় 1.1, 1.2, 1.3, এরকম তোমরা যখন পেপার দেখেছো দেখবা এরকম ভাগ ভাগ করা ছিল। অনেক সময় মেইন হেডিং গুলো হচ্ছে একটু বোল্ড করা থাকে, সাব হেডিং গুলো বোল্ড করা থাকে না। আবার মেইন হেডিং গুলোর ওয়ার্ডের প্রত্যেকটা লেটার ক্যাপিটাল থাকে, সাব হেডিং গুলোর সবগুলো লেটার ক্যাপিটাল থাকে না, শুধু প্রথমটা থাকে, এরকম ক্যাটাগরি ভাগ ভাগ করা থাকে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম জার্নালগুলো যেটা ফলো করে যে মেইন হেডিং গুলোর প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল হবে এবং এটা নাম্বার হবে 1, 2, 3 দিয়ে। সাব হেডিং যেটা, এবং সেটা অবশ্যই বোল্ড হবে, সাব হেডিংটাও বোল্ড হবে, কিন্তু ফার্স্ট লেটারটা হবে হচ্ছে ক্যাপিটাল, বাদ বাকি সবগুলো স্মল লেটার। আর থার্ড হেডিং যেটা, সেটা শুরু হয় ধরো 1.1.1 এরকম দিয়ে, সেটা শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ডের প্রথম ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে, সেটা নন বোল্ড হবে, বোল্ড হবে না। আবার কোন জার্নাল ইটালিকও ফলো করে। তেমনি আপাতত আমরা এই 2টা বা 3টা ফলো করতে পারি, বাদ বাকিগুলো প্রয়োজন বেসিসে মডিফাই করে নেব। তো এইভাবে হচ্ছে লেখার প্যাটার্নটাকে সাজাতে হবে। হ্যাঁ? আর কোনো ওয়ার্ডের ক্ষেত্রে এটা একটু আগে বলে রাখি, যদি কোনো আমরা যদি অ্যাক্রোনিম ইউজ করি তাহলে অবশ্যই সেটা আগে প্রথমে ডিফাইন করে নিতে হবে। প্রথমে যদি ডিফাইন করা একবার থাকে তাহলে পরবর্তীতে শুধু শর্ট ফর্মটা ইউজ করলেই চলে। তো এই জিনিসটা প্রথমে ফাইনালাইজ হবে না, যখন তোমাদের লেখা ফাইনাল হবে একদম, তখন আসলে বুঝতে পারবো যে আসলে কোন লেখাটা প্রথমে আছে। যেটা প্রথমে থাকবে সেটার সাথে ব্র্যাকেট দিয়ে শর্ট ফর্মটা, এরপরে প্রত্যেকবার সেই শর্ট ফর্মটা ইউজ করলেই হবে। আমাদের কম্পোজিট স্টুডেন্টের জন্য পয়েন্ট থেকে 12% থেকে ইনক্রিজ হচ্ছে। আমাদের লিখে যে কম্পোজিট ফাইবার ম্যাক্সিমাম ইনক্রিজ টু 12 এভাবে লেখা যাবে নাকি তার ইন্ডিভিজুয়াল লেখা লাগবে? স্টুডেন্টের জন্য এক টিচার স্যার 2% ইনক্রিজ, টিচার স্যার ইনক্রিজ দেন বা এভাবে লেখা যাবে নাকি রেঞ্জ দিয়ে লিখে? না, না, একটা রেঞ্জ দিয়ে লিখলেই হবে যে স্টিল ফাইবারের জন্য দেখা গিয়েছে যদি স্টিল ফাইবার 2% ইউজ করা হয় তাহলে বিভিন্ন অ্যাকর্ডিং টু different literatures we see that the rate of increasing is 5 to 12%. এক লাইনে লিখে দিলে হবে। ধরো যদি কেউ এরকম বেশি পায় যে হাইয়েস্টে যেটা হয়েছে সেটা আলাদাভাবে উল্লেখ করা যায় যে অমুক অথবা এত পার্সেন্ট ইউজ করে সর্বোচ্চ 12% পর্যন্ত পেয়েছে। জি স্যার, যেমন রিকোয়ারমেন্ট আছে পার্সেন্ট ফাইবার স্টিল এত পার্সেন্ট ইউজ করব ম্যাক্সিমাম কম্পিটিশন। সেটাই। মোটামুটি দুই একটার ক্ষেত্রে ম্যাক্সিমামটা লিখে দেওয়া যায়, বাদ বাকি ম্যাক্সিমাম কি বলে মেজরিটি গুলোর ক্ষেত্রেই হচ্ছে রেঞ্জ দিয়ে দিলে হবে যে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট পর্যন্ত চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই গেল হচ্ছে লেখাগুলো। এরপরে তোমাদের যেটা বলেছিলাম যে লেখাগুলোকে ব্রেকডাউন করতে, ঠিক একইভাবে গ্রাফটাকেও আমি আবার একটা গ্রাফটা দেখাচ্ছি যে গ্রাফটাকে কিভাবে মডিফাই করতে হবে। এই যে গ্রাফটা আছে তোমরা যেটা করেছো এখানে সাগর যেটা বললা যে তোমার এখানে স্টিল থেকে শুরু করে সব ধরনের ম্যাটেরিয়ালই আছে। তো যদি সব ধরনের থাকে তাহলে এই চার্টের ভিতরে গ্রুপ করা যায়। যেমন ধরো তুমি প্রথম 6টা দিলা হচ্ছে স্টিল ফাইবারে, তাহলে স্টিল ফাইবার আস্তে আস্তে ইনক্রিজ হলো কত থেকে কত পর্যন্ত, এটা
তারপরের ধরো ৫ টা বা ৬ টা আছে হচ্ছে পিপি ফাইবারের। এরপরের ৩ টা বা ৪ টা আছে ধরো হচ্ছে ইয়ে ফাইবারের। তো তখন যেটা হবে অ্যা এখন যেরকম ইনক্রিজিং প্যাটার্ন আছে সবগুলোর ক্ষেত্রে, তখন হয়তোবা এরকম ইনক্রিজিং প্যাটার্ন নাও থাকতে পারে। অ্যাজ অ্যান এক্সাম্পল এমন হতে পারে যে ১ম ৫ টা স্টিল ফাইবার সেটা অনেক বড়। তারপরে ধরো তুমি পিপি ফাইবার দিয়েছো, সেটা আবার একটু ছোট হয়েছে কিন্তু আবার আস্তে, আস্তে ইনক্রিজ হয়েছে। ঠিক আছে? তো জিগজ্যাগ প্যাটার্ন হতে পারে, সেটা দেখুন স্যার সমস্যা নেই। সমস্যা হচ্ছে স্যার শুধু স্টিল ফাইবার অ্যাড করে কি কম্পিটিশন ইনক্রিজ করা যায় না। প্রথম কিছু ইনক্রিজ হয়েছে কিন্তু ইন্ডিভিজুয়াল স্টিল ফাইবার মাল্টিপল ইফেক্ট অফ স্টিল ফাইবার সাথে পলিপ্রোপিলিন ফাইবার ব্যাসেল ফাইবার এগুলো অ্যাড না করার পরে ইনক্রিজ হয়েছে। এর মোটামুটি সবগুলোর ভিতরে মেজর বাই কম্পোনেন্ট বাট মাইনর আছে, অনেকটার ভিতরে আছে মাইনর আছে, মাইনর ছাড়া সব পসিবল না। মাইনের ভিতরে ভেরিয়েশন আছে আমাদের ম্যাক্সিমাম কোনসিল অ্যান্সার মাইনরের ভিতরে ভেরিয়েশন আছে হয়তো কোন রিসার্চ পলিপ্রোপিলিন দেশে ব্যাসেল ফাইবার দেশে দুইটা মিল লেয়ার থাকে, তিনটা মিল একটা হাইব্রিড ফাইবার ইউজ করে দেন ম্যাক্সিমাম কম্পিটিশন এটা আলাদা হবে। কিন্তু আমাদের কাছে ডাটা আছে, আপনি চাইলে ওভাবেই করা যাবে। স্টিল ফাইবারের জন্য আলাদা ডাটা আছে, প্রত্যেকটা ভিতরে লেখা আছে যেভাবে করবে তো আস্তে আস্তে করা যাবে। এতগুলোর জন্য তো করতেটা আলাদা করে করা যাবে। স্টিল ফাইবার অ্যাড করে শুধু পাইছে এতটা আবার কারণে বলবে এগুলো আছে কিছু দেখছিলাম না। স্টিল ফাইবার এখানে মেজর কিছু না ধরো একটা পেপারে সে স্টিল ফাইবারের সাথে ধরো ব্যাসাল ফাইবার মিক্স করেছে, ধরো কার্বন ফাইবার মিক্স করেছে, মিক্সড করে সে একটা হাইব্রিড ফাইবার বানিয়ে সে একটা টেস্ট করেছে। এমন হতে পারে। আবার এমন হতে পারে যে সে স্টিল, কার্বন এবং হচ্ছে ব্যাসাল ৩ টা আলাদা, আলাদা ভাবে করেছে এবং আরেকটা মিক্স করেছে ৩ টা মিশাইয়া। মানে ৩ টা মিক্সিং আছে। তো তোমার কাজ যেটা হবে যে ইন্ডিভিজুয়াল যেটা আছে সেটাকে ফোকাস করা। কারণ ঠিক আছে? মানে মিক্সিং করার পরে মিক্সিং কম্পোনেন্টের উপরে ভিত্তি করে কিন্তু চেঞ্জ হতে পারে, প্রপার্টিজ হতে পারে। তোমার এখানকার মেইন টার্গেট হচ্ছে শুধু স্টিলে কতটুকু হয়, শুধু পলিতে কতটুকু হয় বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল ভাবে কতটুকু হয় সেগুলোকে মূলত হাইলাইট করা। এবং এটার মধ্যে কোনটা সবচাইতে বেশি ইফেক্টিভ সেটাকে ফাইন্ড আউট করা। এখন ধরো তোমার যদি সবগুলো যেমন এখানে যদি বলি, তোমাকে যদি প্রশ্ন করি যে এখানে 35.96% এই যে লিয়াং 2025 সালে যেটা করেছে, এই পার্সেন্টেজটা আসলে কোন ফাইবার দেওয়ার ফলে হলো? বা সর্বোচ্চ বেশি পরিমাণে পাওয়া গেছে কত 74.51%। তার মানে কোন ফাইবারটা ব্যবহার করা হয়েছে এবং কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে যার ফলে এতটুকু এত ইমপ্রুভমেন্ট হলো, তাহলে তো বোধহয় এটা ব্যবহার করাই ভালো। এখন দেখা গেল এটা এমন একটা ফাইবার ব্যবহার করেছে যেটা আসলে অ্যাভেলেবেল না। তার মানে অ্যাভেলেবেল না থাকার কারণে এটা স্ট্রেংথ অনেক ভালো দিলেও এটা ব্যবহার করা যাচ্ছে না। তো এটা কিন্তু এই টেবিল থেকে মানে বোঝার উপায় নেই। যদি এটা শুধু স্টিল হতো তার মানে দ্যাটস ফাইন, এটা বোঝাই যাচ্ছে যে শুধু স্টিলের জন্য এত পার্সেন্ট বেড়েছে। কিন্তু যদি এই টেবিলটা পুরোপুরি সবগুলোর জন্য মিক্সড হয় তাহলে তুমি এই গ্রাফটাই রাখবা। এখানে ব্রেক করা যায়। তুমি যখন এখানে ইয়ে করে ফেলবা, ধরো প্রথম ৬ টা হচ্ছে স্টিল ফাইবারের, তারপরের ৫ টা হচ্ছে কার্বন ফাইবারের, এরকম যখন গ্রুপ করে ফেলবা, ইউটিউবে সার্চ দিলেই দেখবা যে কিভাবে এখানে গ্রুপিং আকারে কাজ করে। তখন এই গ্রুপ ভিত্তিক এগুলো আলাদা, আলাদাভাবে ভাগ হয়ে যাবে। স্টিল ফাইবারটা আলাদা হয়ে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন ফাইবার অনুযায়ী সেগুলো আলাদা, আলাদা হয়ে যাবে। তখন সহজেই বোঝা যাবে যে আসলে এটা কত পার্সেন্ট পর্যন্ত হলো। এখন গ্রাফ দেখে তো আর আসলে বোঝা যাবে না যে আসলে এখানে কত পার্সেন্টের ফলে আসলে আপডেট হয়েছে। এখানে স্টিল ফাইবার ইউজ করেছে বুঝলাম, কিন্তু সেটা কি 1% না 2%, এটা গ্রাফ থেকে আমাদের বোঝার প্রয়োজনও নাই। এই কথাগুলো কত পার্সেন্টের ফলে এটা হলো এটা লেখা থাকবে হচ্ছে থিওরির ভিতরে। যে 11.12% পাওয়া গিয়েছে স্টিল ফাইবার ব্যবহার করার ফলে, কিন্তু সেখানে স্টিল ফাইবার ছিল হচ্ছে 1%। কিন্তু অন্য একজন অথর সে হচ্ছে 2% ইউজ করেছে, 2% ইউজ করে সে হচ্ছে 14.28% পেয়েছে। এই তখন কম্পিটিশন গুলো লেখার ভিতরে আসবে, কিন্তু গ্রাফের ভিতরে তো আসলে এত মাল্টি কম্বিনেশন আসলে দেখানো পসিবল না। last time একটা competition দিলে মাল্টিপল ভেরিয়েশন করার উপর আপনি প্রথম যখন আমাদের বলছেন তখন বলছেন যে ম্যাক্সিমাম কম্বিনেশন থাকবে যেখানে স্ক্রিন থাকবে বেসিসে সেইটার উপরে ম্যাক্সিমাম কম্পিটিটিভ স্টুডেন্টরা নেওয়া সেই হিসেবে আমি করতে পারি কারণ আপনি যে এখানে সবগুলো হাইব্রিড কাছাকাছি স্টিলের হাইব্রিড আছে কম্পিটিটিভ হাইব্রিড আছে ওয়াটার অ্যাডিশন হাইব্রিড ফাইবার আছে, হাইব্রিড ফাইবার তো হয়
আইডেন্টি অফিসার ডাটা পাবো খুব কম পাবো, সেইগুলোতে এইচটিএমএল এত ম্যাক্সিমাম ইনক্রিজ হবে। এটা আমাদের ওই ডাটাগুলো সবই লেখা আছে, আপনি যদি এখন যে কম্পিউটার সিস্টেম দিচ্ছে ওখানে কম্পিউটার টেবিল আছে, ওখানে দেখলে সব কোথায় সেটা? কোথায় সেটা? মানে হোয়াটসঅ্যাপে দিয়েছো? আচ্ছা। তোমরা কি লাইনে আছো নাকি অনলাইনে এসে তারপরে আউট হয়ে গেছো? অন্তরে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। না স্যার আছে, না স্যার, আচ্ছা। শুনতেছি। এখানে যেটা দেওয়া রিসাইকেল প্লাস্টিক ফাইবার ব্রাশ কোটেড পিপি স্যার এখানে দেখেন PC1 PC2 এইভাবে করতে তো মাল্টিপল ভেরিয়েশন দেখুন এর ভিতরে ওটা দেখুন 4 নম্বরটা যেন ওখান থেকে স্যার রাবার 0% আছে প্রথমটা, তারপরে C0% ফাইবার 0% রাবার 10% C0% হবে, এবার মাল্টিপল যেখানে না না এগুলো কোনো মাল্টিপল না, মানে রাবার থাকা যেটা রাবার তো তোমার থাকবেই, রাবার 0 10 20 এটা থাকবেই। রাবারকে মেইন এলিমেন্ট হিসেবে ধরা যাবে না, ধরতে হবে হচ্ছে রাবারটা তোমার মানে বেসিক এলিমেন্ট। ফাইবারের চেঞ্জ আছে কিনা, ধরো এমন হতে পারে যে কোনোটা স্টিল ফাইবার বেসাল ফাইবার এরকম দুইটা মিলে কম্বাইন্ড হাইব্রিড ফাইবার ব্যবহার করেছে, ওইটা হচ্ছে ডিফারেন্ট কেস, ওইটা তাহলে এখানে অ্যাড করার প্রয়োজন নেই, ওইটাকে তুমি আলাদাভাবে টেবিলে রাখতে পারো। যদি এমন হয় যে কি বলে কম্প্রেসিভ স্ট্রেংথের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ভাবে 5টা 3টা 2টা এরকম করে পাওয়া যাচ্ছে, তাহলে ইন্ডিভিজুয়াল করে রাখলা। আর যদি কোনো হাইব্রিড থাকে, অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো এই গ্রাফ থেকে কি কোনো বোঝার উপায় আছে যে আসলে কোনটা হাইব্রিড, এটা কোন ফাইবার এটা কোন ফাইবার, বোঝার উপায় নেই। তার মানে হ্যাঁ, তার মানে রিডাররা কিন্তু বুঝতেই পারবে না যে আসলে এটা আসলে কোন ফাইবার ব্যবহার করার ফলে এটা হলো। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আইডেন্টিফিকেশন। কিন্তু যদি এমন থাকে যে ফাইবারটা হাইব্রিড টাইপের, যেমন তুমি যেটা বললা যেমন স্টিল ব্যাসাল্ট আছে। এখন ধরো স্টিল এবং ব্যাসাল্ট শুধুমাত্র এই ২টা মিলে পেপার কিন্তু খুব বেশি পাওয়া যাবে না। হাতে গোনা ১টা বা ২টা। আবার ধরো পিপি ফাইবার প্লাস হচ্ছে ধরো গ্লাস ফাইবার। এই ২টা মিলে হয়তোবা ১টা পাওয়া যাবে বা ২টা পাওয়া যাবে। তো এরকম ১টা ২টা মিলে আসলে চার্ট করা পসিবল না। এরকম যদি কোনো হাইব্রিড ফাইবারের রেঞ্জ থাকে তখন আমরা সেগুলোকে হচ্ছে টেবিল আকারে দেখাইতে পারি। ঠিক আছে? যেমন তুমি এখানে ফাইবারের নাম লিখে দিলা, তারপরে কত পার্সেন্ট মিক্স করেছে, তারপর হচ্ছে রেজাল্ট কত পার্সেন্ট পেয়েছে, ইনক্রিজ হয়েছে, এগুলো টেবিল আকারে দেখাতে পারো। কিন্তু যখন ইন্ডিভিজুয়াল হবে তখন হচ্ছে আমরা মূলত এভাবে দিতে পারি। তো এইভাবে মূলত হচ্ছে যে সিঙ্গেল গুলো হলে চার্টে দেওয়া পসিবল, কিন্তু যদি হাইব্রিড হয়ে যায় তখন আর সেটাকে চার্টে দেওয়া পসিবল হবে না। তো তোমাদের এই যে এখানে যেগুলো লেখা এগুলো কি মানে তোমার তোমার যেটা র ফাইল যেটা আছে বললা যে তোমার পার্সেন্টেজ ক্যালকুলেশন করেছিলা টেবিলের ক্ষেত্রে, চার্টের গুলোর ক্ষেত্রে, এগুলো কি মানে র ফাইলের ওখানে লেখা নেই মানে কোন ফাইবার ইউজ করছে? এই ইনিশিয়াল না ফাইনাল সব পুরোটাই র ফাইল এখানে, একদম 5টা কলাম সম্পূর্ণ র ফাইল, লাস্টের 3টা কলাম সবই র ফাইল, কমপ্লিট ও মানে ও আচ্ছা, তার মানে এইটাই হচ্ছে মেইন ফাইল, এই যে তোমাদের এখানে পার্সেন্টেজটা তোমরা আর কি ক্যালকুলেশন করে ওয়ার্ডে বসিয়েছো। এগুলো ছিল না অনেক ডাইরেক্ট আকারে বলা তো দ্যাটস ও আচ্ছা। ঠিক আছে, তাহলে তাহলে যেটা না, আচ্ছা এখানে একটা ঝামেলা হবে তাহলে, এটাকে আসলে এক্সেলে নিলে খুব বেশি একটা লাভ হবে না। কেন হবে না? কারণ এখানে তোমার 4 থেকে 5টা লাইন আছে, 4 থেকে 5
তুমি ওই ক্ষেত্রে যেটা করতে পারো, এক্সেলে পার্সেন্টেজ যেটা রেখেছো মানে ইনক্রিজিং অর ডিক্রিজিং ওটাই রাখতে পারো। আর ডিটেলস রেজাল্ট এক্সেলে নিতে হবে না, এগুলো এই র ফাইলে থাকুক। কিন্তু কোনটা কোন ফাইবারের জন্য এটা একটু নোট নিয়ে রেখো। তুমি যে এক্সেল যেটা ছিল, এক্সেলে ধরো তুমি যে ইনক্রিজিং এর পাশে যদি ফাইবার লিখে রাখো পিপি, তারপর হচ্ছে স্টিল ফাইবার এসএফ এরকম যদি লিখে রাখো, দেন হচ্ছে এটাকে সর্টিং করে গ্রুপ করে ফেলবা, ঠিক আছে? তখন হচ্ছে চার্ট করাটা পসিবল হবে। আর যদি কোনোটা দেখো যে এরকম হাইব্রিড করা আর কি, মানে টোটাল রেজাল্টে হাইব্রিড, তাহলে হাইব্রিডটাকে চার্টের ভিতরে না ঢুকায়া যদি এরকম সংখ্যা অনেক বেশি হয় তাহলে এটাকে টেবিল আকারে দেখাতে পারো। আপনাকে যদি স্টিলের জন্য একটা করবো, যে কোনো ফাইবারের জন্য আলাদা আলাদা করবো, দেন আবার হাইব্রিডটা মেনের জন্য করবো। যদি স্টিলের মাল্টিপল টাইপের টেস্ট থাকে তখন ম্যাক্সিমামটা দেবেন, এটা 0% জন্য 0.5% জন্য না না, ম্যাক্সিমাম না, কারণ চার্টের ভিতরে তুমি 5, 10, 20, 15টা ধরতে পারবা না, এটা ম্যাক্সিমাম চার্ট। কিন্তু তুমি যখন লিখবা, লেখার সময় তোমাকে ওখানে বলে দিতে হবে যে এখানে যে তুমি 12% দেখিয়েছো যে এই অথর সে 2 থেকে as an example ধরো 1% থেকে 3% পর্যন্ত স্টিল ফাইবার ইউজ করেছে, কিন্তু 3% স্টিল ফাইবার ব্যবহার করার ফলে বা অনেকের হতে ব্যাটার পারে ওই জায়গায় 3% 12:30 স্ট্রেন্থ বাজতেছে, কমে আপনি গিয়েছে, আমার লাগে। হয়তোবা ম্যাক্সিমাম রেজাল্টটা 2% এর জন্য আসছে, তাহলে 2% এর অস্ট্রেলিয়া জন্য আমার ঘুরতে 4 ঘন্টা সর্বোচ্চ ডিফারেন্ট। 12% পর্যন্ত রেজাল্ট ইনক্রিজ হয়েছে। ওই কথাগুলো তোমার হচ্ছে ব্যাখ্যার ভিতরে বুঝাই দিতে হবে। এখন এটা যে লাইন বাই লাইন সবারটাই বলতে হবে বিষয়টা এরকম না। ধরো তুমি 5টা নিলা, যেমন স্টিল ফাইবারে তোমার 6টা ডাটা আছে। 6টার ভিতরে তুমি ধরো ম্যাক্সিমামটা ডিসক্রাইব করলা ভালো মতো, তারপর হচ্ছে লোয়েস্টটা ডিসক্রাইব করলা ভালো মতো, মাঝখানের গুলা ইন জেনারেল। যদি একটা রিচার্জ থাকে স্টিল ফাইবার ইউজ করতে নরমালি 0 থেকে 3 পর্যন্ত স্টিল ফাইবার ইউজ করেন, 3 তে ম্যাক্সিমাম কম্পিটিশন, এবং দেন পরে ওই একই রিসার্চ ওই একই পেপারে দেন পরে আমরা স্টিল ফাইবারের সাথে বেতন ফাইবার ইউজ করছি এবং মাল্টিপল কম্বিনেশন আর একটা ম্যাক্সিমাম পাই হাইব্রিড ক্ষেত্রে। এখন শুধু কি আমরা একবার শুধু স্টিলের ম্যাক্সিমাম শুধু স্টিলের জন্য ম্যাক্সিমাম এটা টেবিল বানাবো, দেন ওই সেম রিসার্চ কি হবে হাইব্রিডের জন্য আর কিছু নেই। রাইট, হ্যাঁ হ্যাঁ, শুধু স্টিলের জন্য আলাদা একটা করবে আর হাইব্রিডের জন্য আবার আলাদা করবে। সেটা করলে স্যার কম্পিটিশন পাবো, কিন্তু ওয়াটার অ্যাবজর্পশন র্যাপিড এগুলোর সঙ্গে না স্যার পেলা সমস্যা নাই, কারণ সে যদি এখানে ওই তো স্যার টেস্টটা না করে থাকে সমস্যা নাই তো। আমার একটু পানি কারণ দিও ধরো তো। সে টেস্ট করে নাই, যে টেস্ট না করলে তো আমরা আর ওখানে তার জন্য ডাটা না লিখতে শেষ পারবো না। হয়ে গেছে। মানে যে টেস্টের জন্য যে ডাটাটা পাবো শুধুমাত্র সেটা নিয়ে আমরা কাজ করব। কম্পিটিশন কিন্তু অন্যান্য টেস্টে ডেটা অনেক, তখন কি স্যার এই লজিক কার্যকর হবে স্যার যে স্টিল ফাইবারের জন্য আলাদা করবো, দেন আমরা ব্যাটল ফাইবারের জন্য আলাদা করবো, পিপি ফাইবারের জন্য আলাদা, ফাইবারের জন্য আলাদা করবো টেবিল টেবিল, দেন আবার হাইব্রিড ফাইবারের টেবিল। এখানে নরমাল ডেটা ঠিক আছে এই কম্প্রেসিভ বা অন্যগুলো এবং ওয়াটার স্কিল ক্যাপাসিটি মানে এগুলো কিছু ডেটা। ধরো তোমার যখন ডাটা অনেক বেশি হবে তখনই তো সেখান থেকে তোমাকে আগে বাছাই করতে হবে, কিন্তু যখন তোমার ডাটা কম তখন তো তুমি আর বাছাই করবে না, ঠিক আছে? অ্যাজ অ্যান এক্সাম্পল তুমি তুমি ওয়াটার অ্যাবজর্পশন টেস্টে গেলা, ওয়াটার অ্যাবজর্পশন টেস্টে গিয়ে দেখলা যে তোমার হচ্ছে 6টা ডাটা আছে, ঠিক আছে? তো 6টার ভিতরে তুমি ইন্ডিভিজুয়াল গুলোকে প্রায়োরিটি দিবা, যেটা হাইব্রিড আছে সেটাকে ওইটার ভিতরে থেকেই মানে রাখবা না চার্টের মানে ফিগারের ভিতরে, ঠিক আছে? যদি এমন হয় যে তোমার কাছে একটা হাইব্রিড আছে, টোটাল 6টা ডাটার ভিতরে 5টা ইন্ডিভিজুয়াল, একটা হাইব্রিড, একটাকে বাদ দিয়ে দাও, কারণ একটা দিয়ে তো আর টেবিল করা যাবে না, ঠিক আছে? সেটাকে চাইলে শুধুমাত্র লেখার ভিতরে অ্যাড করে দেওয়া যাবে যে এছাড়াও এমন একজন অথর সে স্টিল এবং ব্যাসাল্টের একটা হাইব্রিড ফাইবার ইউজ করেছে এবং তার ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি এত পেয়েছে, সেটা কোনো চার্টেও থাকবে না, টেবিলও থাকবে না, ঠিক আছে? আবার যদি এমন হয় মানে তোমার মেইন ফোকাসটা হচ্ছে ফাইবার গুলোকে আলাদা করা এবং ফাইবারের ডিসক্রিমিনেশনটা দেখানো, যে কোন কোন টেস্টে তারা কি কি ফাইবার ইউজ করেছে এবং কোন ফাইবার ব্যবহার করার ফলে স্ট্রেংথের ভেরিয়েশন গুলো কেমন হয়েছে, এইটাকে হচ্ছে মেইন হাইলাইটের অপশন। আর কোনো প্রশ্ন আছে? চিত্রটা কিভাবে বাতিল করবো সেটা কি ল্যাপটপ দিয়ে করা যাবে কিনা আপনার দিলেন ছবিগুলো আগে দেখতে একটু কোন ছবিগুলো আমি বুঝি নাই।
যে বিভিন্ন টাইপের কম্পোজিট গুলোকে কম্প্রেসিভেশন করা হয়, কম্প্রেসিভ লোড দেওয়ার পর যে ক্র্যাক হয় না, ক্র্যাক গুলো ভিতরে ভিতরে বিভিন্ন ডিটেইলিং বলেন না, চিত্রগুলো স্ক্রিনশট মাইরা বিভিন্ন রিসার্চ থেকে সেগুলো ডিটেইলিং করে দেয়। ও আচ্ছা, আচ্ছা। এগুলো তোমার দিয়েই করা যায়। কি বলে? তুমি ল্যাপটপেই করতে পারবা। ল্যাপটপে জুম করে নিয়ে দেখবা যে আছে, কি বলে? আমরা যেরকম করি না, ইনসার্ট শেপ দেই। ইনসার্ট শেপের ভিতরে দেখবা লাইন দেওয়ার অপশন আছে। র‍্যান্ডম জিগজ্যাগ লাইন দেওয়া, বিভিন্ন প্যাটার্ন লাইন দেওয়া। এই লাইনগুলো দিয়ে আঁকা যায়। দাঁড়াও আমি দেখাই দিচ্ছি। ধরো এটার ভিতরে যদি আমি ড্র করি, এই যে ইনসার্ট শেপ, ধরো এটা একটা সাম এটার ভিতরে ইনসার্টে গিয়ে আবার দিবা হচ্ছে কই গেল লাইন শেপ, এই যে এইভাবে যেখানে যেখানে ক্র্যাক হয়েছে ওই ক্র্যাক লাইনগুলোর উপরে জাস্ট হাইলাইট করে দিবা, শেষ। তার নিচে ওই লোকেশন দিয়ে দেবো, এই দিয়ে হবে। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট, রাইট। আর ধরো যদি এটাকে আরো সুন্দরভাবে করা যায়, ধরো আমি তো মাউস দিয়ে করতেছি, যদি তোমাদের কারো থাকে, ট্যাব থাকে, তাহলে ট্যাবের ভিতরে যে পেন দিয়ে করা আরো অনেক সহজ হয়। একদম নিখুঁতভাবে ওইটার উপর দিয়ে লাইন টানা যায়। তার মানে আমাদের এখন টেবিলটা আমরা নতুন করে এটা করা লাগবে, এই র ডাটাটা আছে ওইখান থেকে আলাদা আলাদা করে ক্রাইটেরিয়া দেন আবার নতুন টেবিলটা মেক করে টেবিলের আওতায় যে লেখাগুলো লিখবো, দেন ওইটাতে সামারি করবো, হয়তো আর চিত্রগুলো কিসব করে ডিটেইলিং করবো। হ্যাঁ, হ্যাঁ, রাইট। এটা কি রেকর্ড করছিলেন স্যার? না, আমি তো কিছু রেকর্ড করি নাই। শেয়ার তো দিছিলা তুমি। আচ্ছা, যাই হোক। স্যার আমাদের তো একটা কোর্সে জানা দরকার। আমি মাস্টার করছি বাইরে, নাকি ভালো হবে না? এটা ডিপেন্ড করে। বাহিরে মানে মাস্টার্সটা সাধারণত ২ টাইপের আছে। একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক আর একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ, হ্যাঁ? রিসার্চ আচ্ছা, মাস্টার্স বাই রিসার্চ যেটা আছে সেটার ক্ষেত্রে ফুল স্কলারশিপ বা ফান্ডিং পাওয়া যায়। সেটার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আগে সুপারভাইজারকে মানে ধরো বিভিন্ন ভার্সিটির আ বা তুমি যে দেশে যেতে ইচ্ছুক এরকম দেশে গিয়ে মানে প্রোফাইল খুঁজতে হয়। তবে মাস্টার্স এর জন্য যেটা হচ্ছে সব দেশে অবশ্য ফান্ডিং থাকে না। মাস্টার্স বাই রিসার্চ এর ক্ষেত্রে। আ আ আ অস্ট্রেলিয়াতে মাস্টার্স এর ফান্ডিং নাই বললেই চলে। অস্ট্রেলিয়াতে মেক্সিমাম প্রায় মানে ১ থেকে ২% হয়তো মাস্টার্স দেয়। রেয়ার কেস আরকি। মেক্সিমাম হচ্ছে পিএইচডি দেয়। আর ইউএসএ তে মাস্টার্স এর ফান্ডিং বেশি দেয়। ইউএসএ এর দিকে আছে, জার্মানির দিকে আছে। তারপরে হচ্ছে জাপানের মিক্সড স্কলারশিপ আছে। মিক্সড স্কলারশিপ এর জন্য ট্রাই করতে পারো। তোমাদের সিজিপিএ ভালো আছে। এগুলোতে তোমার হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ করা যায় বা সুযোগ থাকে আরকি। এবং সেখানে যেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ঢুকে টিচারদের প্রোফাইল দেখে কার মানে কাজের সাথে নিজের ইন্টারেস্ট মিলে যায় এরকম দেখে তারপর হচ্ছে চুজ করতে হয়। এবং সেই ক্ষেত্রে তারা একটা মানে চায় যে তার রিসার্চ পটেনশিয়াল চায় যে রিসার্চ এর অভিজ্ঞতা তার আসলে আছে কিনা। সেই ক্ষেত্রে কোনো কনফারেন্স পেপার বা জার্নাল পেপার এরকম পাবলিশ থাকলে প্রায়োরিটি পাওয়া যায়। আর মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক যেটা সেটাতে হচ্ছে কোনো প্রফেসর খুঁজতে হয় না। সেটা সরাসরি ভার্সিটিতে এপ্লাই করলেই চলে। বাট এটার জন্য ফুল স্কলারশিপ বা ফুল ফান্ডিং সাধারণত পাওয়া যায় না। আ এটার জন্য তোমার হচ্ছে করতে হয়। কি বলে ওরা সিজিপিএর উপর ভিত্তি করে বা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে ১০, ১৫, ২০, ২৫ এরকম একটা স্কলারশিপ দেয়। মাস্টার্স বাই রিসার্চ এর ডাইরেক্ট মাস্টার্স বাই রিসার্চ এ আগে হচ্ছে তোমাকে সুপারভাইজারকে ম্যানেজ করতে হয়। কারণ এটা হচ্ছে একজন সুপারভাইজারের আন্ডারে রিসার্চ করতে হয়। তো সুপারভাইজার যদি ম্যানেজ না হয় বা রাজি না হয় এটা সাধারণত অ্যাকসেপ্ট হয় না। বাট কিছু ইউনিভার্সিটি, হাতে গোনা কিছু ইউনিভার্সিটি ওরা আবার হচ্ছে ডিরেক্ট এপ্লাই করার সময় এপ্লাই করা যায় বাট সেখানে আবার লিখে দিতে হয়। মানে আমি আসলে কার আন্ডারে কাজটা করতে চাচ্ছি। ঠিক আছে? তো তখন হচ্ছে আ তার কাছে আবার একটা মেইল যায় যে একটা স্টুডেন্ট এপ্লাই করেছে, সে আপনার আন্ডারে মাস্টার্স করতে চায়। আপনি কি জানেন কিনা? তো দেখা যায় তার সাথে যদি কমিউনিকেশন না হয় বা না থাকে তখন সেটা
রিজেক্ট হয়ে যায়। বা অনেক সময় অ্যাপ্লিকেশনের সময় একটা অপশন লেখা থাকে যে আমি যার সাথে কাজ করতে চাই সে আমাকে স্বীকৃতি দিয়েছে কিনা বা কনসেন্ট দিয়েছে কিনা। ঠিক আছে? অনেকটার ক্ষেত্রে কনসেন্ট চায়। যদি কনসেন্ট থাকে লিখে দিলে হবে না যে সে আমার সাথে কাজ করতে মানে আমাকে নিতে চেয়েছে। হ্যাঁ, ওখানে আবার ভ্যালিড ডকুমেন্ট দিতে হয় যে প্রফেসর তোমাকে নিতে চেয়েছে, সে একটা ডকুমেন্ট তোমাকে দিয়েছে। ঐরকম একটা ডকুমেন্ট দিতে হয়। তো এজন্য ভ্যালিডিটি লাগে। আ তো এটার জন্য হচ্ছে আ দীর্ঘদিন পর্যন্ত মেইল করতে হয়। মেইল করে তারপর যদি সুপারভাইজার রাজি হয় দেন হচ্ছে সুবিধা হয়। তো মাস্টার্স এর জন্য ফান্ডিং সবচাইতে বেশি পাওয়া যায় হচ্ছে ইউএসএ তে। আর জাপানের মিক্সড স্কলারশিপ আছে, এখানে কিছু পাওয়া যায়। জার্মানিতে তো এমনি ২ বছরের মতো সময় লাগে ওদের অনেক প্রসেসিং নিয়ে। আর ইউকে তে কিছু পাওয়া যায়। ইউকে সংখ্যাটা খুব কম আরকি। আর কোর্স ওয়ার্কের ক্ষেত্রে বিশ্বের যেকোনো দেশেই যাওয়া যায় যেহেতু এটা টাকা দিয়ে পড়তে হয়। তো যেকোনো জায়গায় ফ্রিলি সরাসরি এপ্লাই করতে হয়। এই সকল ক্ষেত্রে আর কাউকে মেইল করার প্রয়োজন পড়ে না। সরাসরি ভার্সিটির যে অ্যাডমিশন সেকশন আছে, অ্যাডমিশন সেকশনের সাথে কন্টাক্ট করলে ওরা ফিন্যান্সিয়াল ক্যাপাবিলিটি তারপরে কিছু জিএস ক্লিয়ারেন্স এগুলো কিছু বিষয় আছে। একেক ইউনিভার্সিটির একেকটা কন্ডিশন থাকে। তখন হচ্ছে ওরা ওইগুলোকে অ্যাসেস করে। রিসার্চ ওয়ার্কও কিন্তু তিন আছে এই নরমাল পড়াশোনা কি পড়ানো মাস্টার্স এর ১ বছর এটা কারিকুলাম পড়ানো হ্যাঁ, মানে মাস্টার্স বা রিসার্চ ওয়ার্কেও তোমার কোর্স ওয়ার্ক থাকে। এটা ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। যেমন বুয়েটে যেটা ছিল আ হচ্ছে 18 ক্রেডিট থিওরি আর 18 ক্রেডিট হচ্ছে থিসিস। তো কিছু ইউনিভার্সিটিতে এরকম হতে পারে যে ৯ ক্রেডিট আ কোর্স ওয়ার্ক আর হচ্ছে বাদবাকিগুলো থিসিস ওয়ার্ক। ক্রেডিট সংখ্যা ভার্সিটি টু ভার্সিটির পলিসি অনুযায়ী ভেরি করে। মানে মেক্সিমাম হচ্ছে শর্ত 50% অথবা মোর দ্যান 50% হচ্ছে রিসার্চ থাকে। বাদবাকিগুলা ওই রিসার্চ রিলেটেড কিছু কোর্স করতে হয়। আর যেটা শুধু কোর্স ওয়ার্ক সেখানে কোর্স ওয়ার্কটাই বেশি। ৬ ক্রেডিটের মতো একটা প্রজেক্ট থাকে। সেই প্রজেক্ট সাবমিট করলে এটা কমপ্লিট হয়। তোমার যেরকম ওই তোমাদের ক্যাপস্টোন প্রজেক্ট যেটা আছে ওরকম টাইপের একটা বড় কোনো একটা প্রজেক্ট এরকম দেওয়া থাকে। প্রজেক্ট সাবমিট করলে এটা প্রজেক্ট হিসেবে কনসিডার হয়। স্যার আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে কি কোনো গুরুত্ব দেবো? কারণ আমাদের ভার্সিটিতে কেউ কাউরে দেয়নি। কোনো ইন্ডাস্ট্রি দেন আমাদের যারা